আসসালামু আলাইকুম প্রিয় সহকর্মীবৃন্দ, আপনাদের সবাইকে শুভকামনা জানাচ্ছি। আজকে আলোচনা করব আন্তর্জাতিক বাণিজ্যের বিভিন্ন তথ্যসমূহ। আমরা আসলে কেউই স্বয়ংসম্পূর্ণ নয়। একজন মানুষ অন্য মানুষের উপর নির্ভরশীল, তেমনি একটা দেশও অন্য দেশের উপর নির্ভরশীল। আমরা সবাই মিলে হচ্ছে স্বয়ংসম্পূর্ণ। কোনো একটা দেশ, কোনো একটা দল, কোনো একটা মানুষ স্বয়ংসম্পূর্ণ হতে পারে না। সবাই অন্যের উপর নির্ভর করে তারপরে চলতে হয়, আমাদের সবাইকে চলতে হয়। মানুষ সমাজবদ্ধ জীব এবং মানুষের উপর নির্ভর করে না, অন্য অন্য প্রকৃতির অন্য অন্য বিষয়ের উপরেও আমাদের নির্ভর করতে হয়। এই কারণে দেখা যাচ্ছে একটা দেশ যেহেতু স্বয়ংসম্পূর্ণ না, একটা দেশ অন্য দেশ থেকে পণ্য সামগ্রী আমদানি করে। এই ধারণা থেকেই আন্তর্জাতিক এক দেশের সীমানা পেরিয়ে অন্য দেশে যায়। দেশের সীমানা পেরিয়ে দুই বা ততোধিক দেশের মধ্যে যে দ্রব্য বা সেবার বিনিময় সম্পন্ন হয়, সেটাকে আন্তর্জাতিক বাণিজ্য বলা হয়। স্থান, কাল, অবস্থা ভেদে এক এই বাণিজ্যের তারতম্য দেখা যায়। মূলত কেন আন্তর্জাতিক বাণিজ্য সংগঠিত হয়, এর উত্তর খুঁজে বের করতে করতে অর্থনীতিবিদগণ আন্তর্জাতিক বাণিজ্যের কারণ ব্যাখ্যা করেন এবং আন্তর্জাতিক বাণিজ্য তত্ত্ব আহ দিয়ে থাকেন, দিয়েছেন। সেগুলো আন্তর্জাতিক বাণিজ্য তত্ত্ব নামে পরিচিত। আন্তর্জাতিক বাণিজ্যের সুবিধা, আমি যেটা বললাম, আমরা কেউই স্বয়ংসম্পূর্ণ না। যে সুবিধা সমূহ ভৌগোলিক পরিবেশ ও জলবায়ুগত কারণে একটি দেশ তুলনামূলক কম ব্যয়ে যে কোনো একটি নির্দিষ্ট পণ্য উৎপাদন করতে পারদর্শী হয়, সে সেটা রপ্তানি করতে পারে। আর যে দেশে উৎপাদন খরচ বেশি, সে সেটা আমদানি করে লাভবান হতে পারে। আর এখানে উইন উইন সিচুয়েশন দুইটা দেশে। পণ্য রপ্তানির মাধ্যমে ভৌগোলিক ও পরিবেশগত সুবিধা সুবিধাপ্রাপ্ত দেশে রপ্তানি আয় বৃদ্ধি করতে পারে, তার বৈদেশিক মুদ্রা বৃদ্ধি করতে পারে, শ্রমের বিশ্বায়ন, প্রযুক্তিগত উৎকর্ষ এবং গুণগত কাঁচামালের ব্যবহার করতে পারে। একটি দেশ অন্য অন্য দেশের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে পারে। আন্তর্জাতিক বাণিজ্যের তথ্য সমাজ, আন্তর্জাতিক বাণিজ্যে একটি দেশের অর্থনীতির ব্যাপক ভূমিকা রাখে। বৈদেশিক বাণিজ্যের মূল ভিত্তি হলো আঞ্চলিক ভৌগোলিক বা ভৌগোলিক বিশ্বায়ন, উন্নত প্রযুক্তির উদ্ভাবন, প্রকৃতির সম্পদের উৎস, মূলধনের প্রাপ্যতা এবং মানবীয় দক্ষতা ইত্যাদি। আন্তর্জাতিক বাণিজ্য বলতে একটি দেশ অন্য দেশের সাথে লেনদেন করাকে বোঝায়। কেন একটি দেশ আন্তর্জাতিক বাণিজ্যে লিপ্ত হবে তা নিয়ে অর্থনীতিবিদগণ যে মতামত প্রদান করেছেন তা আন্তর্জাতিক তত্ত্ব নামে পরিচিত। বিভিন্ন পর্যায়ে তথ্যসমূহের উৎপত্তি ঘটে। এই তথ্যসমূহকে দুই ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে ক্লাসিক্যাল তত্ত্ব, আর একটা হচ্ছে আধুনিক তত্ত্ব হিসেবে বিবেচিত হয়। ক্লাসিক্যাল তত্ত্ব আবার কেউ কেউ দুই ভাগ করেছেন। মানে নিউ ক্লাসিক্যাল তত্ত্ব নামে একটা তত্ত্ব দিয়েছেন, পুরোনো ক্লাসিক নর্মাল ক্লাসিক্যাল তত্ত্ব আর নিউ ক্লাসিক্যাল তত্ত্ব। যাই হোক, ক্লাসিক্যাল তত্ত্ব সমূহ এখানে তিন ধরনের ক্লাসিক্যাল তত্ত্ব রয়েছে। একটা হচ্ছে বণিকবাদ, আর একটা হচ্ছে পরম সুবিধা তত্ত্ব, আর একটা হচ্ছে তুলনামূলক সুবিধা তত্ত্ব। বণিকবাদ হচ্ছে অবাধ বাণিজ্য আর কি। বণিকবাদের মূল তত্ত্ব হচ্ছে সেল করবে আর কি, যত বিক্রি করতে পারে, পণ্য যত বিক্রি করতে পারে, অন্য দেশে যত সাপ্লাই দিতে পারে এবং নিজেদের সোনা রূপা বা কারেন্সি যাতে বৃদ্ধি করতে পারে। এটা একটা বিশাল প্রতিযোগিতা। এই কম্পিটিশনের মাধ্যমে হচ্ছে খালি স্বর্ণ মুদ্রা, তো পূর্বে যেরকম স্বর্ণ মুদ্রা ছিল, এখন ডলার বৃদ্ধির একটা কম্পিটিশন আর কি। এটার সম্পর্কে ধারণা দেন টমাস মুর। বণিকবাদে প্রথমে ইংল্যান্ড, পরবর্তী সময়ে ফ্রান্স, ইতালি ও জার্মানে এই তত্ত্ব মানে এই প্রতিযোগিতাটা গড়ে ওঠে। এর কিছু অসুবিধা রয়েছে। অবাধ বাণিজ্যের ধারণা, এখানে অবাধ বাণিজ্যের ধারণা দেওয়া হয়েছে, কিন্তু অবাধ বাণিজ্য আসলে প্রকৃতপক্ষে বিরল। অবহেলিত কৃষি ক্ষেত্রকে এখন অবহেলা করা হয়েছে। সরকারি নিয়ন্ত্রণ তো আছে, আসলে অবাধ বাণিজ্য তো থাকে না, সরকার নিয়ন্ত্রণ করে, এর বিভিন্ন কন্ডিশন দিয়ে দেয়। মূলধনের সীমাবদ্ধতা, এটা একটা অসুবিধা। ক্রয় বিক্রয়ের ধারণা এখানে তুলে ধরা হয়নি। এখন শুধু বিক্রয়ের ক্ষেত্রে, কিন্তু কিনতেও তো হবে। সবাই যদি বিক্রয়ের জন্য ব্যস্ত হয়ে যায়, তাহলে কিনবে কে? এটা একটা অসুবিধা। আরেকটা হচ্ছে পরম সুবিধা তত্ত্ব। আর 1776 সালে সর্বপ্রথম অ্যাডাম স্মিথ তার গ্রন্থ ওয়ার্ল্ড অফ নেশনে আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কে তুলে ধরেন। বাণিজ্য বলতে গেলে অ্যাবসলিউট অ্যাডভান্টেজ সম্পর্কে তিনি তুলে ধরেন। কোন কোন দেশ দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে কম উৎপাদন পায় বা কম খরচে উৎপাদন করতে পারে, তখন ওই তারা কম খরচে উৎপাদন করে রপ্তানি করতে পারে। অপরদিকে অপর দেশ যদি বেশি খরচে উৎপাদন করতে হয়, তখন তারা কম খরচে অন্য দেশ থেকে আমদানি করে নেবে আর কি। এটাই পরম সুবিধা তত্ত্ব।
দেখা যাচ্ছে যে বাংলাদেশে পেঁয়াজ উৎপাদনে দেখা যাচ্ছে 1 কেজি পেঁয়াজ উৎপাদনের খরচ হয়ে যাচ্ছে 100 টাকা, কিন্তু ইন্ডিয়াতে খরচ হচ্ছে 40 টাকা। তখন আমরা ইন্ডিয়া থেকে তখন পেঁয়াজ আমরা আমদানি করবো, ইন্ডিয়া পরে পেঁয়াজ রপ্তানি করবো। এখানে কিছু অসুবিধাও আছে। এখানে অসুবিধা যেটা, শ্রম মূলত তো পরম সুবিধা তথ্য শ্রম তথ্যের উপর নির্ভরশীল, তাই শ্রমই একমাত্র, মানে একমাত্র উপাদান তো নয়, মানে কোনো কিছু উৎপাদনের জন্য শ্রমই তো একমাত্র উপাদান নয়, তাই এই তথ্যটি ত্রুটিপূর্ণ। অবাধ বাণিজ্যের ধারণা, এখানে অবাধ বাণিজ্যের ধারণা দেওয়া আছে, কিন্তু বাস্তবে অবাধ বাণিজ্য আমরা পাই না। অপরিবর্তিত কারিগরি জ্ঞান, এখানে অপরিবর্তিত কারিগরি জ্ঞান উল্লেখ, মানে ধরা হয়েছে। আসলে কারিগরি জ্ঞান তো অপরিবর্তিত থাকে না, চেঞ্জ হয়ে যায়। নির্দিষ্ট উৎপাদন ব্যয়, এখন উৎপাদন ব্যয় নির্দিষ্ট করা হয়েছে, কিন্তু এটা সময়ের সাথে পরিবর্তন হতে থাকে। পরিবহন ব্যয়, পরিবহন ব্যয়টা এখন উপেক্ষাই করা হয়েছে, পরিবহন ব্যয় ধরাই হয় না। এটা একটা ত্রুটি, কারণ পরিবহন ব্যয় তো আছে। মুনাফা বন্টনের কোনো সুনির্দিষ্ট নীতিমালা দেওয়া হয়নি। শিল্পায়ন বাধাগ্রস্ত হয়, বিশেষ করে স্বল্পোন্নত দেশ সময় শিল্পায়ন বাধাগ্রস্ত হয় আর কি। এরপরে তুলনামূলক সুবিধা তো, তারপরে প্রবক্তা ডেভিড রিকার্ডো, উনি অ্যাডাম স্মিথের সাথে সংযুক্ত করে আরেকটা তথ্য প্রদান করেন, এটা তুলনামূলক সুবিধা তথ্য। ওটা ছিল পরম সুবিধা তথ্য, এখন তুলনামূলক সুবিধা তথ্য। বাংলাদেশের একটা দেশের সাথে অন্য দেশের সুবিধার তুলনা করে যে বাণিজ্য সংগঠিত হয়, এটা তুলনামূলক। তো দুটি দেশের মধ্যে দুটি দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে একটি দেশ কোনো একটি দ্রব্য তুলনামূলক কম খরচে বা কম উপাদান খরচ করে উৎপাদন করতে সক্ষম হলে তাকে তুলনামূলক সুবিধা তত্ত্ব বলা যায়। কোন দেশ এক উৎপাদনের ক্ষেত্রে পরম সুবিধা ভোগ করার পাশাপাশি তুলনামূলক সুবিধা ভোগ করতে পারে, তবে পরম সুবিধা প্রাপ্ত হলে যে তুলনামূলক সুবিধা লাভ করবে তা নিশ্চিত করে বলা যায় না। যেমন ধরো এই যে বাংলাদেশে পেঁয়াজ উৎপাদন খরচ হয় 80 টাকা, কিন্তু ইন্ডিয়ার পেঁয়াজ উৎপাদন খরচ হয় 70 টাকা। কিন্তু ইন্ডিয়া থেকে বাংলাদেশে পণ্যটা আনতে আবার 20 টাকা লেগে যায়, অর্থাৎ খরচ হয়ে গেল 90 টাকা। তাহলে তো আমি আমদানি করবো না, যদিও ওখানে সুবিধা রয়েছে। যদিও এই জন্য তুলনামূলক সুবিধা তত্ত্বটা বিবেচনা করা হয়। তুলনামূলক সুবিধা তত্ত্ব কয়েকটা উপাদানের উপর এক দেশ হতে অন্য দেশে পরিবহন ব্যয় শূন্য ধরা হয়, এর একটা সমস্যা। দ্রব্যমূল্য শ্রমের দ্বারা নির্ধারিত হয়। উৎপাদনের ক্ষেত্রে স্থির ব্যয় উপস্থিতি বিদ্যমান, সমজাতীয় শ্রম ব্যবস্থা বিদ্যমান, প্রতিযোগিতামূলক শ্রম বাজার ব্যবস্থার উপস্থিতি, দুটি দেশ এবং দুটি পণ্যের উপস্থিতি উৎপাদন ব্যয়, উৎপাদন প্রক্রিয়ার গতিশীল নিশ্চিত করা। এরও কিছু অসুবিধা রয়েছে, সেটা হচ্ছে শ্রম তত্ত্ব। এখানেও শ্রমকে একমাত্র উপাদান ধরা হয়েছে। স্থির ব্যয়ের অবাস্তব ধারণা, এখানে ব্যয়কে স্থির ধরা হয়েছে, এটা অবাস্তব। উপেক্ষিত পরিবহন ব্যয়, এখানেও পরিবহন ব্যয় উপেক্ষিত। একটি দেশ, দুটি দেশ এবং দুটি দ্রব্যের ধারণা, এটাও আহ সবসময় দুটি দেশের যে আন্তর্জাতিক বাণিজ্য হয় এমন না, কিন্তু বর্তমানে ধারণাটি ব্যাপক। একমুখী তথ্য, এতে একটা শুধুমাত্র জনগণের যোগানের উপর গুরুত্ব দেওয়া হয়েছে, ফলে চাহিদার উপেক্ষিত রয়েছে। অবাধ বাণিজ্যের ধারণা, এটাও তো বাস্তবে নেই আসলে, কারণ সরকারি বিধিনিষেধ আছে। বিনিময়ের হার অনির্ধারিত, এটাতে বিনিময় কিভাবে নির্ধারণ করা হবে সেভাবে বলা না, করা হয়নি। এই গেল ক্লাসিক্যাল তথ্য তিনটা। আন্তর্জাতিক বাণিজ্যের বর্তমান তথ্য যেটা, বর্তমান তথ্য বা আধুনিক তথ্য বলা যেতে পারে। বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে তথ্যগুলো দেশভিত্তিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে ব্যবসায় ভিত্তিক দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করা শুরু করে। এই তথ্যগুলো আধুনিক তথ্য হিসেবে উল্লেখ করা হয়। আধুনিক তথ্য সময় ভিত্তি করে হ্যাক, স্তর, অলিন তথ্য, জীবনচক্র এবং পোর্টাল ডায়মন্ড মডেল। এই আহ, দেখা যায় 19 শতকের প্রথম দিকে হ্যাকসর অলিন তত্ত্বটি আন্তর্জাতিক বাণিজ্যের উৎপত্তির কারণ হিসেবে যুক্তি উপস্থাপন করেন। তার মতে তুলনামূলক ব্যয় সুবিধার পার্থক্যের কারণে দুটি দেশ পরস্পরের বাণিজ্যে লিপ্ত হয়, এবং এই ব্যয় সুবিধার উদ্ভব হয় যখন দেশ সমূহের মধ্যে অর্পিত উপাদান পার্থক্য থাকে। কিভাবে একটি দেশ প্রচুর পরিমাণে থাকা উপাদান সমূহ ব্যবহার করে তুলনামূলক সুবিধা অর্জন করতে পারে, সেদিকে হ্যাকসর এবং অলেন মনোনিবেশ নিবেদন করেছিলেন। একটি দেশ একটি দেশ সেই দ্রব্যটি রপ্তানি করবে যা উৎপাদন করতে অন্য দেশের তুলনায় ব্যয় কম পড়ে, আবার সেই দেশটি এমন দ্রব্য আমদানি করবে যা উৎপাদন করলে অন্য দেশের তুলনায় খরচ বেশি হয়ে থাকে। 19 শতকের মাঝামাঝি অর্থনীতি রেমন্ড ভার্নন পণ্যের তত্ত্বটি প্রদান করেন। এই তত্ত্বের সাহায্যে ভার্নন বাজারে প্রবেশের পরবর্তী একটি পণ্য যে প্রক্রিয়ার মাধ্যমে আবর্তিত হয় তা উপস্থাপন করেন। এই তত্ত্বে একটি জীবনচক্র রয়েছে: নতুন পণ্য, পরিপক্ক পণ্য এবং মানসম্পন্ন পণ্য।
অর্পিত সুইস বিজ্ঞানী ও অর্থনীতিবিদ হ্যাক্সর তার লিখিত গ্রন্থ রিডিং ইন দ্য থিওরি অফ ইন্টারন্যাশনাল ট্রেড, আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কে যে তথ্য প্রদান করেন তা হচ্ছে রোলিং তত্ত্ব নামে পরিচিত। আন্তর্জাতিক বাণিজ্যের উৎপত্তির কারণ সম্পর্কে হ্যাক্সর বলেন, যুক্তি উপস্থাপন করেন, তাদের মধ্যে তুলনামূলক ব্যয় সুবিধার পার্থক্যের কারণেই দুটি দেশ পরস্পরের বাণিজ্য লিপ্ত হয়, এবং এই ব্যয় সুবিধার উদ্ভব হয় যখন দেশসমূহের উপর অর্পিত উপাদানের পার্থক্য থাকে। একটি দেশ অন্য দেশের পণ্য রপ্তানি দ্রব্য রপ্তানি করবে যা উৎপাদন করতে দেশের তুলনায় ব্যয় কম পড়ে, আবার সেই দেশটি এমন দ্রব্য আমদানি করবে যা উৎপাদন করলে অন্য দেশের তুলনায় খরচ বেশি হয়ে থাকে। হ্যাসেলনলতেও কিছু সমালোচনাও আছে। হ্যাসেলনলতে মুক্ত বাণিজ্য ধারণার উপর প্রতিষ্ঠিত, বাস্তবে শুল্ক এবং অশুল্ক ধারণা প্রভাবিত করে। এই তত্ত্বে পরিমাণ ব্যয়কে শূন্য ধরা হয়েছে। তত্ত্বে মূলত দুটি পণ্য, দুটি উপাদান এবং দুটি দেশের উপর নির্ভরশীল একটি দ্রব্য উৎপাদনে বিভিন্ন কৌশল ধরা হয়েছে। মূলত একটি দ্রব্য উৎপাদনে একাধিক পন্থা রয়েছে। হ্যাক্সেলনের তত্ত্বের মধ্যে একটি দ্রব্যের দাম নির্ভর করে উৎপাদনের উপকরণের মূল্যের উপর। শুধুমাত্র উপকরণের মূল্য একমাত্র মানদণ্ড নয়। এ তত্ত্বে ধরে নেওয়া হয়েছে বিভিন্ন দুটি দেশের উৎপাদন উপকরণ নির্দিষ্ট, এবং ধারণাটা সঠিক নয়। আসলে হ্যাচেলনের মধ্যে উপাদান গতিশীল নয়, এটা একটা অবাস্তব ধারণা। এই তত্ত্ব ধারণা হয়েছে দুটি দেশের উপাদান উপকরণ ভিন্নতা থাকবে। মূলত দুটি দেশের উপকরণের সাদৃশ্য থাকলেও বাণিজ্য সংঘটিত হতে পারে। পণ্যের জীবন চক্র, প্রোডাক্ট লাইফ সাইকেল, আমরা পণ্যের জীবন চক্র দেখেছি। আরেকটা আছে হচ্ছে পোর্টাল ডায়মন্ড মডেল বা জাতীয় প্রতিযোগিতামূলক সুবিধা। পোর্টাল ডায়মন্ড মডেলটি মাইকেল পোর্টার উল্লেখ করেন তার বিখ্যাত গ্রন্থ দ্য কম্পিটিটিভ অ্যাডভান্টেজ অফ নেশন। কিছুকাল আগে আন্তর্জাতিক বাজারে সংস্থার কোন বিবেচনা মানে ভৌগোলিক পরিবেশ, জলবায়ু, শ্রমের সহজলভ্যতা বিবেচনা করা হতো। মাইকেল পোর্টার এর বিপরীত মতামত প্রদান করেন। দেশে তুলনামূলক কম ব্যয়ে কোনো একটি পণ্য উৎপাদন পারদর্শী হয়ে ওঠে তখন শ্রমের বিশ্বায়ন, প্রযুক্তির উৎকর্ষতা এবং গুণগত কাঁচামালের ব্যবহার নিশ্চিত করা হয়। চারটে পয়েন্ট বলা যেতে পারে। উৎপাদন ও উপাদান সমূহ, চাহিদার শর্তাবলী, সম্পর্কিত এবং সহায়ক শিল্প, সাংগঠনিক কৌশল এবং কাঠামো ও প্রতিদ্বন্দ্বিতা। যাই হোক, ট্যাপওয়াটার মডেল চারটা: ফ্যাক্টর অফ প্রোডাকশন, ডিমান্ড কন্ডিশন, রিলেটেড অ্যান্ড সাপোর্টিং ইন্ডাস্ট্রিজ, ফার্ম স্ট্র্যাটেজিস, স্ট্রাকচার অ্যান্ড রিভারলি। ক্লাসিক্যাল তত্ত্বের অসম্পূর্ণতাই হলো আন্তর্জাতিক বাণিজ্যের আধুনিক তত্ত্বের ভিত্তি। আধুনিক তত্ত্বটি মূলত সকল প্রকার সংশোধন ও সংযোজন করা হয়। ক্লাসিক্যাল অর্থনীতিবিদ রিকার্ডের পরে যে সকল তত্ত্ব প্রচলিত হয়েছে তাই আধুনিক তত্ত্ব নামে পরিচিত। আধুনিক তত্ত্বের প্রারম্ভে আন্তর্জাতিক বাণিজ্যের উৎস সম্পর্কে আলোকপাত করা হয়। হ্যাক্সর ও ওলিন উল্লেখ করেছেন তুলনামূলক ব্যয় সুবিধার কথা। পরবর্তীতে রেমন্ড ভার্নল উপস্থাপন করেন একটি পণ্য বাজারের প্রবেশের পরবর্তীতে যে প্রক্রিয়ার মধ্যে আবর্তিত হয় সে সম্পর্কে। এ তত্ত্বের সাহায্যে একটি পণ্যের বৃদ্ধি, পরিপক্কতা ও হ্রাস নির্ধারণ করে এবং জীবন চক্রের পর্যায়গুলো কিরূপ বৈদেশিক বাণিজ্যে সহায়তা করে তা তুলে ধরা হয়। মাইকেল পোর্টার মতে একটি দেশ তুলনামূলক কম ব্যয়ে কোনো একটি বিশেষ পণ্য উৎপাদনে পারদর্শী হয়ে ওঠে তখন শ্রমের বিশেষায়ন, প্রযুক্তি উৎকর্ষতা, গুণগত কাঁচামালের ব্যবহার নিশ্চিত করে। পোর্টার ডায়মন্ড মডেলের সাহায্যে জাতীয় সুবিধাগুলো নির্ধারণ করে তুলে ধরেন। জাতীয় নির্ধারকগুলো হলো উৎপাদনের উপাদান সমূহ, চাহিদার শর্তাবলী, সম্পর্কিত সহায়ক শিল্প এবং সাংগঠনিক কৌশল এবং কাঠামো ও প্রতিদ্বন্দ্বিতা। এরপর তথ্য সমূহ মানে প্রত্যেকটা তথ্য ধরে ধরে আলোচনা করা সম্ভব হবে। একটা সংক্ষিপ্ত আলোচনা করলাম বিভিন্ন তথ্য সমূহের। এখানে রেফারেন্স বই হিসেবে আছে চার্লস ডাব্লিউ.এল. হিল, ইন্টারন্যাশনাল বিজনেস, আর হোসেন অ্যান্ড ইসলাম জের, ইন্টারন্যাশনাল ট্রেড। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।